মাইরা কলেজে যাওয়ার জন্য বোরখা পরছিল। ইরফান হঠাৎই কোথা থেকে যেন এসে মাইরার হাত টেনে ধরে। মাইরা ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। ইরফান মাইরার হাত থেকে বোরখা নিয়ে ছুঁড়ে ফেলে। মাইরা বিস্মিত কণ্ঠে বলে, কি করছেন? আমি কলেজ যাব তো। ইরফান গম্ভীর গলায় বলে, ওই কলেজে আর পড়বে না তুমি? মাইরা কি বলবে বুঝে পায় না, অবাক হয়ে বলে, তাহলে কোথায় পড়ব? ইরফান মাইরার মাথার এলোমেলো চুল কানের পিঠে গুজে দেয়। মৃদু স্বরে বলে, নিউ কলেজ। মাইরা বিরক্ত হয়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী। সে এই কলেজেই পড়বে। গতকালকে কয়েকজনের সাথে একটু আধটু বন্ধুত্ব হয়েছে। আর এই লোকটার বান্ধবীটাও কত ভালো। কলেজটাও খুব ভালো। সব মিলিয়ে মাইরার এই কলেজ ভালো লেগেছে। মাইরা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বোরকা তুলে নেয়। ইরফান আবারও মাইরার হাত থেকে বোরকা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না বলছি। একটু থেমে মাইরার গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওর চেয়ে ভালো কলেজে তোমায় অ্যাডমিট করিয়ে দেব আমি, ওকে? মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে বলে, কিন্তু এই কলেজে পড়লে কি হবে? এই কলেজের কিছু পার্সন তোমার প্রপার্টির দিকে নজর দেয়। মাইরা বোকা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। অতঃপর বলে, আপনি কি পাগল? আমার তো সম্পদই নেই, কেউ নজর দেবে কিভাবে? কী সব আজগুবি কথাবার্তা। ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে তাকায়। মাইরার দুই কাঁধ দুই হাতে চেপে ধরে রেগে বলে, স্টুপিড, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা মুখ ফোলায়, মাথা নিচু করে বলে, আমি ওই কলেজেই পড়তে চাই, প্লিজ। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, নো। মাইরা হঠাৎই ইরফানের দুই হাত তার দুই হাতে ধরে বাচ্চাদের মতো আবদার করে, প্লিজ, আমি ওই কলেজে পড়তে চাই। আপনার সব কথা শুনবো, একদম প্রমিস। ইরফান কেমন অদ্ভুত চোখে তার দুই হাতের দিকে চেয়ে আছে। যে দুই হাত আপাতত মাইরা তার দুই হাতে ধরে আছে। ঠিক যেমন বাচ্চারা কারো কাছে তাদের ইচ্ছে পূরণ করতে আবদার করে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা চাতক পাখির ন্যায় ইরফানের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। ইরফান মাইরার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে, ওকে। মাইরার চোখ দুটো চকচক করে ওঠে। খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? ইরফান মাইরার পানে চেয়ে আছে। মাইরা হেসে মাথা নাড়িয়ে বলে, আপনি অনেক ভালো। কথাটা বলি ইরফানের দুই হাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বাঁ হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার গালে ডান হাত ডুবিয়ে মৃদু স্বরে বলে, আই নো, তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও, ফ্রিডম চাও, বাট তোমার সব উইশ পূরণ করা হবে না। লাইক, তোমার সব কাজে ইরফান নেওয়াজি থাকবে, আন্ডারস্ট্যান্ড? মাইরা বোঝার চেষ্টা করছে তার কোন ইচ্ছে পূরণ হবে না। তাকে তো কলেজে পড়তে দেবে বলল, নাকি মত চেঞ্জ করলো? মাইরা অসহায় মুখ করে বলে, আমি এই কলেজেই পড়তে চাই। ইরফান মাইরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, স্টুপিড, বলেছি তো ওকে। মাইরার মন ভালো হয়, কিন্তু তার কোন ইচ্ছে পূরণ হবে না এটা মাইরা বুঝল না। ভাবনা রেখে সে ঝটপট রেডি হয়ে নিল, নয়তো কলেজে লেট হয়ে যাবে। তার রেডি হওয়া শেষ। এর মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মাইরা একবার ইরফানের দিকে তাকিয়ে বাইরে বেরোতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, বাইরে ওয়েট করবে। মাইরা প্রশ্নাত্মক চোখে চায় ইরফানের দিকে। ইরফান রেডি হতে ব্যস্ত হলো। মাইরা ভ্রু কুঁচকে বলে, কেন ওয়েট করব? ইরফান তার গায়ে শার্ট জড়াতে জড়াতে মাইরার দিকে চেয়ে ছোট করে বলল, বিকজ তুমি আমার সাথে যাবে। মাইরা মুখ বাঁকায়। এতদিন তাকে ভুলেছিল, এখন ঢং করছে, লাগবে না। কিছু না বলে বাইরে বেরিয়ে যায়। ইরফান রেডি হয়ে নিচে নামল। আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ভ্রু কুঁচকে তাকালো।
রুমা নওয়াজ ইরফানকে খেতে বসতে বলে। ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলে, ও কোথায়? রুমা নওয়াজ ছেলের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ইরফান যে মাইরার কথা জিজ্ঞেস করছে তিনি সেটা বুঝেছেন। অনেক দিন তো হলো মাইরাকে কলেজে নিয়ে যায় না। তা নিয়ে তারেক নওয়াজ খুব বিরক্ত ছিল ইরফানের উপর। আর গতকাল যা ঘটল এরপর তারেক নওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের উপর। ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। রুমা নওয়াজ মৃদুস্বরে বলল, তুমি খেয়ে ভার্সিটি যাও বাবা, মাইরাকে তোমার বাবা ওর কলেজে রাখতে গিয়েছে। ইরফান কথাটা শুনেই অবাক হয়ে বলল, হোয়াট? রুমা নওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাক হয়। এতদিন তো ইরফান নিজেই মাইরার প্রতি উদাসীন ছিল। ঠিক উদাসীন বলা যায় না, সে নিজে মাইরার কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে নিত। এক্ষেত্রে কখনোই অবহেলা করেনি, কিন্তু এখন নিজেই চাইছে, তাই খানিকটা অবাক হলেন। ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে রুমা নওয়াজ পিছু ডাকে, ইরফান খেয়ে যাও। ইরফান ছোট্ট করে বলে, বাইরে খেয়ে নেব আম্মু। ছেলেটার রাগে কপালে রগ ফুলে উঠেছে। সেই স্টুপিডকে বলেই দিয়েছে যেন ওয়েট করে, পাকনামি করে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার আমি। মাইরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারেক নওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছে। মাইরা এদিক ওদিক তাকায়, তার মাথায় কিছু চলছে। কাঁধের ব্যাগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ বুলায়। একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে, আঙ্কেল, সুপার গ্লু আছে? ভদ্রলোক সম্মতি দিলে মাইরা দোকানদারকে 4টে সুপার গ্লু দিতে বলে। মাইরার কথা অনুযায়ী ভদ্রলোক 4টে সুপার গ্লু মাইরার দিকে এগিয়ে দেয়। মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে। সুপার গ্লু ব্যাগে রেখে দেয়। এরপর দোকানদারের দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরো নেই। মাইরা অসহায় চোখে তাকায়। তারেক নওয়াজ তো তাকে খুচরো টাকা দেয় না, এমন নোট টাকা দেয় মাঝে মাঝেই। এখন কি করবে? ভাবনার মাঝেই মাইরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে, সুপার গ্লুর দাম এখান থেকে রাখুন। দোকানদার ছেলেটির থেকে টাকা নেয়। মাইরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে। মাইরা সাইড থেকে দেখল তার চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারল না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে, আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাজিদ খুব স্বাভাবিক মুখাব্বয়ে তাকায় মাইরার দিকে। মৃদু হেসে বলে, তোমার কাছে নেই তাই তোমাকে হেল্প করছি। কথাটা বলে আবারও সামনে তাকায়। মাইরা কিছু একটা ভেবে বলে, আপনি ফারা আপুর ফ্রেন্ড না? সাজিদ ছোট করে বলে, হুম। মাইরা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে পরে দিয়ে দেব। সাজিদ দোকানদারের থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, লাগবে না, তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে। কথাটা বলে আর দাঁড়ায় না সাজিদ। দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মাইরা বেশি কিছু ভাবল না। সেও তার কলেজ গেটের ভেতর যেতে নিতে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলল, আপনি? ইরফান রেগে বলে, স্টুপিড, আমি তোমাকে ওয়েট করতে বলিনি। মাইরা আমতা আমতা করে বলে, বাবা বলেছে তার সাথে আসতে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলল, বাইরে কি করছো? মাইরা কিছু বলার আগে ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয় ম্যাম সম্বোধন করে। অন্তরা সালামের উত্তর নেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না। মাইরার গালে হাত দিয়ে বলে, ছুটির পর কলেজ থেকে বের হবে না, ভেতরে যাও। মাইরা একবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়, ভেতরে যেতে বলেছি আমি। মাইরা কেঁপে ওঠে। দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজ গেটের দিকে পা বাড়ায়।
অন্তরা ঢোক গিলে বলে, ইরফান, আমার সাথে 2 মিনিট কথা বলবে প্লিজ? ইরফান মাইরার দিকে চেয়েই গম্ভীর গলায় বলে, নো। অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে। থাপ্পড় মারতে একবারও ভাববে না। ইরফান 2 হাত প্যান্টের পকেটে গুজে মাইরার পানে চেয়ে রইল। মাইরা একবার পিছু ফিরে তাকায়, দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। এটা দেখে কেন যেন মাইরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তবে ইরফানের দিকে অন্তরার দৃষ্টি দেখে মাইরার কেমন যেন লাগে, ভালো লাগে না। বন্ধুর দিকে কেউ এভাবে তাকায়? ভাবনা রেখে সামনে এগোয়। মাইরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মাইরা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদুস্বরে বলে, মাইরাকে কেন ভালোবাসলি ইরফান? ইরফানের পা থেমে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? হু আর ইউ? অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। যখন থেকে বুঝেছে ইরফান মাইরাকে ভালোবাসে তার নিজেকে পাগল পাগল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, আমি। ইরফান অন্তরার কথা শুনলই না, উল্টো ঘুরে গটগট পায়ে চলে যায়। অন্তরা ছলো ছলো চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায়। মাইরার 2টো ক্লাস শেষ হয়েছে। মাইরার সাথে 3টে মেয়ের পরিচয় হয়েছে গতকাল। আজ তাদের সাথেই বসেছে। একজন বলে ওঠে, মাইরা, তুই এনেছিস তো সুপার গ্লু? মাইরা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে 4টে সুপার গ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে, জীবনেও ভুলবো না। এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি? আরেকটি মেয়ে মাইরার পিঠে থাপ্পড় মেরে বলল, তুই কি বুদ্ধিমতী রে মাইরা? মাইরা তার হিজাবের 2 পাশ নাড়িয়ে ভাব নিয়ে বলল, দেখতে হবে না, মাথাটা কার? মাইরার কথায় সবাই হেসে ফেলল। তাদের কথার মাঝেই তাদের 3য় ক্লাস নেওয়ার জন্য অন্তরা রুমে প্রবেশ করে। মাইরা দ্রুত সুপার গ্লুগুলো ব্যাগে ভরে তার পাশের জনকে বলে, জানিস, এই ম্যামটা অনেক ভালো। মেয়েটি বলল, হ্যাঁ রে, জানি। এই পর্যন্ত 200 বার বলে ফেলেছিস। মাইরা একটু হাসল। কিছুক্ষণ পেরোতেই অন্তরা মাইরাকে দাঁড় করায়। মাইরা কিছু মনে করল না, বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখাবয়ব আজ স্বাভাবিক নয়, বরং শক্ত, যেন মাইরাকে এক্ষুনি খেয়ে ফেলবে তার মনের জ্বালা মিটাতে। অন্তরা মাইরাকে সামনে ডাকল। মাইরা ভদ্রমের মতো তার ম্যামের কথা মেনে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরার সামনের উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছে। মাইরাকে 2টো সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে। মাইরা এবারেও মেনে নিল। অন্তরা মাইরার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষ অংশ থেকে কোশ্চেন করে। দুঃখের বিষয় মাইরা একটাও পারছে না। পারবে কি করে? সে মাত্রই কলেজে উঠল। সর্বোচ্চ প্রথম থেকে 2টো থেকে 3টে অধ্যায় পড়া হয়েছে তার। সেখানে কোথা থেকে যে প্রশ্ন ধরছে মাইরার সব মাথার উপর দিয়ে যায়। মাইরা মিনমিন করে বলে, ম্যাম, এগুলো তো আমাদের পড়ানো। অন্তরা চিল্লিয়ে ধমক দেয়, শাট আপ। মাইরা সহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে। মাইরা 2 হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায়। একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয়। অন্তরা 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, হাত বাড়াও। মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে। মাইরা ঢোক গেলে। তার দোষ কোথায়? সে আসলে বুঝতে পারছে না। মাইরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মাইরার হাত টেনে মেলে ধরে। এরপর গায়ের সব শক্তি দিয়ে মাইরার হাতে বাড়ি দেয়। মাইরা চোখ বুজে নিল। মনে হলো তার জান বের হয়ে গেল। অন্তরা থামল না, পরপর আরও 2টো স্কেলের বাড়ি দেয় মাইরার হাতে। মাইরার মনে হলো তার হাত অবশ হয়ে আছে।
মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয়। ব্যথায় তার চোখের কোণে পানি জমা হলো। অন্তরার বোধহয় পছন্দ হলো না মাইরার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা। আবারও মাইরার হাত জোর করে টেনে এনে হাতে আরও দুটো বাড়ি মেরে দেয়। মাইরার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে, এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে। ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মাইরা তার হাতের দিকে তাকালো। জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে। অন্তরা মাইরার উদ্দেশ্যে বলল, এই মেয়ে, বেঞ্চের উপরে উঠে কান ধরে দাঁড়িয়ে যাও তো। মাইরা বিস্মিত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিলে মাইরাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের উপর উঠে কানে ধরে দাঁড়াতে হয়। অনেকেই লুকিয়ে লুকিয়ে হাসছে। মাইরা এই জীবনে এত অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। সে একটু দুষ্টুমি করত, কিন্তু ভালো ছাত্রী হওয়ায় আর বেয়াদবি না করায়, আবার সবার সাথে মিশুক হওয়ায় মাইরা সবসময় সব স্যার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপ এর ধারের কাছেও শাস্তির তার অভিজ্ঞতা নেই মেয়েটার। সেখানে আজ এত মার, এত অপমান। মাইরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়ে বেশি অপমানে লাগছে। মাইরার বান্ধবীরা অসহায় চোখে শুধু চেয়ে রইল। ক্লাসের বেল বাজলে মাইরা এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায়। পিছু পিছু মাইরার বান্ধবীরা যায়। মাইরাকে ডাকে, মাথায় হাত বুলায়। মাইরা কারো সাথে একটা কথাও বলল না। সেসব মেনে নিতে পারে, কিন্তু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করা হয়েছে। সব সময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার। মাথা নিচু করে নীরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়ল ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল, ছুটি শেষে বের হবে না। মাইরা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছে করল ইরফান এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটু ভালো নয়। প্রায় ঘণ্টাখানিক মাইরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মাইরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয়। ডান হাতটা ট্যাপের নিচে ধরে রাখে কয়েক মিনিট। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার তিনটে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মাইরার খারাপ লাগলো, তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে। মাইরা তাদের পাশে এসে বসে হেসে বলে, এই তোরা এমন কেন? অন্য কেউ মন খারাপ করে থাকলে তোদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেওয়া। তা না করে তোরাও শোক পালন করছিস। ধ্যাত। সবাই অবাক হয়ে তাকায় মাইরার পানে। মেয়েটার সত্যিই হাসছে, যেন দুঃখের ছিটে ফোঁটা তার মাঝে নেই। মাইরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মাইরার কথা শুনে ওরাও না হেসে পারল না। চার বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হেলে পড়ছে। একটু আগে যেখানে মাইরা কেঁদে ভাসালো, সেই মেয়ে সবাইকে প্রাণখোলা হাসি উপহার দিচ্ছে। ইরফান ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরের একটা রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে, আজ মাইরা ছোট বলে। একটু বড় হলেই কি সুন্দর তোর সাথে ভার্সিটি এসে তোর কোলে বসতে পারত। আমার কি যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলল। ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মাইরাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি। ইরফান রেগে বলে, শাট আপ। শুদ্ধ না বোঝার ভান করে বলে, কিটাপ। ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধর থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, আই থিঙ্ক ফারার সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে।
কথাটা বলে গম্ভীর মুখাবয় তার অফিস রুমের দিকে চলে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপারটা হলো তার ফাড়ার পাশে শাহেদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই, সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে, এসব নর্মাল। কিন্তু ইরফান ইরফান তাকে জ্বালাতে চাইছে, ইম্পসিবল। এটা আদৌ ইরফান তো? হাউ পসিবল? এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে, আগে জ্বলনি ফাড়ার ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ, এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে, যেখানে ফাড়াসহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুদ্ধ গম্ভীর গলায় ডাকে, ফাড়া। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। শাহেদের দিকে একবার তাকালো, একেই তো ফাড়া সুন্দর বলেছিল, আবার এর পাশেই বসে আছে। কি অবস্থা! সে মানবে কি করে এসব? রেগে তাকায় ফাড়ার দিকে। ফাড়া সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফাড়ার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফাড়ার ব্যাপারে জানে, এজন্য কিছুই বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত। ফাড়া শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলেই ফাড়ার হাত ধরে হাঁটতে থাকে। ফাড়া অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? শুদ্ধ কিছুই বলল না। ফাড়ার হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে, এই মেয়ে, এই ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছ? ফাড়া ভ্রু কুঁচকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসার সুতো খোঁজে ওরা। মোটেও না, ওরা সবাই আমাকে বোন ভাবে। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, এত ভাবাভাবি বাদ, তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড। একটু থেমে বলে, তবা তবা, এটা বৃষ্টি হবে? তোমাকে আমি কয়েকটা বৃষ্টি ফ্রেন্ড খুঁজে দেব, ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনিতেই দূরে থাকবে, আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাশ খাবে না। শেষ। এত জ্বালাও তুমি, গরম লেগে গেল। উফ! ফাড়া শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসল। শুদ্ধ খেয়াল করতেই হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফাড়া। ফাড়া কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেড়ামি মাথা পেতে মেনে নেব ফাড়া, বাট এই ব্যাপারে ফান করে যে তেড়ামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি। কথাটা বলেই চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আর ক্লাস আছে? ফাড়া মাথা নাড়িয়ে না সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফাড়া একবার শুদ্ধর দিকে তাকালো। ফাড়ার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে। শুদ্ধ আশেপাশে একবার তাকালো, এরপর সুযোগ বুঝে হঠাৎই ফাড়ার গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফাড়া থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফাড়া পাখি, আপাতত চোখ নামিয়েই রাখো। ফাড়া দ্রুত গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরা প্রথম 3টে ক্লাস করে আর ক্লাসে যায়নি, কমন রুমেই বসে আছে। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল, তারাও মাইরাকে রেখে যায়নি। ছুটির ঘন্টা কানে আসলে 4 বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই মাইরার মনটা বিষণ্ণতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলছিল, তবে তার সাথে কারণ ছাড়া যে এমনটা করল, মেয়েটা কিছুই বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মাইরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রল করছিল। মাথা উঁচু করে মাইরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার, এই স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মাইরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়।
ইরফান জোরে ধমক দেয়। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। দৌড়াচ্ছিলে কেন? মাইরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগেই ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো। এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকটাও তার সাথে এমনটা করছে। অভিমানে চোখের কোণে পানি জমল। মাথা তুলল না আর। সে একাই যাবে, এই লোকটার সাথে যাবে না, তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পা এগোলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মাইরার দিকে তাকিয়ে। মাইরা মাথা উঁচু করে কান্নামাখা গলায় বলে, ছাড়ুন আমায়, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ, শুধু আমাকে মারতে আসে। মাইরার চোখ মুখ যেমন লাল তেমনই ফোলা। ইরফান মাইরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মাইরার মুখ দুই হাতের আঁচলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? কেঁদেছ কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মাইরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধহয় মন গলে যায়, কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মাইরারও ইচ্ছে করল, তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারো সামনেই কখনো প্রকাশ করতে নেই। মাইরা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মাইরার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গাল গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার বাডফ্লাওয়ারের? ভীষণ নরম আদুরে সুরে বলে, হোয়াট হ্যাপেন? ডোন্ট ক্রাই লিটল গার্ল, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদুরে সুরে মাইরার আরও কান্না পায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান মাইরার দিকে, তবে কেউ কিছুই বলে না। ইরফান সেসব পাত্তা দেয় না। মাইরা ইরফানের আদুরে সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান স্তম্ভিত হয়ে যায় মাইরার কাণ্ডে। ইরফান মাইরাকে বাঁ হাতে আগলে নিল, মৃদুস্বরে বলল, ডোন্ট ক্রাই। মাইরা 2 মিনিটে নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়। তবে ইরফান মাইরাকে ছাড়ল না। বাঁ হাতে মাইরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মাইরার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা দ্রুত বলে ওঠে, কি করছেন? ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মাইরার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মাইরাকে নিয়ে গটগট পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরার সিট বেল্ট বাঁধতে গিয়ে মাইরার কোলের উপর থাকা ডান হাতটা চোখে পড়লে বাকহারা হয়। দ্রুত মাইরার ডান হাতটা উল্টিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মাইরার ঢোক গিলল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটুও ভালো হবে না। মাইরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মাইরা কথাটা শেষ করতে পারল না। ইরফান মাইরাকে 2 হাতে তুলে সে সিটে বসে পড়ে। এরপর মাইরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়। মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান মাইরার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে মাইরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মাইরার মুখে লেগে থাকা ছোট্ট ছোট্ট ঘামের কণা মুছে দেয়। এরপর মাইরার হিজাবের পিন খুলে দেয়, নর্মালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে। এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মাইরা ঢোক গেলে।
জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে, মিথ্যে বলার স্বভাব আমি লাইক করি না। মাইরা কি বলবে বুঝতে পারছে না। তার বারবার জাহারা আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মাইরা ঢোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম। ওখানে। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় তার ঠোঁটজোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুলল না, শুধু চেপে রাখল মাইরার ঠোঁটজোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে বলল, একটাও মিথ্যে বলবি না। কে এত আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মাইরা ঢোক গেলে। কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মাইরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মাইরার কোমরে, বাঁ হাতে মাইরার ডান হাতের কবজি ধরে আছে। মাইরার সরে যাওয়ায় ইরফান বিরক্ত হলো। দ্রুত বাঁ হাত তুলে মাইরার মুখ তার দিকে ফেরায়। মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজ করেছে? আই নো। এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো আর একটা ওয়ার্ডও মিথ্যা বলবি না। ওই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো বলছি। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের চেয়ে একটু নরম, তবুও ভীষণ ভারী লাগে। অন্তরাজ তোমাদের ক্লাস নিয়েছিল? মাইরা অবাক হয়। 2 সেকেন্ড আগেই তাকে তুই তুই বলে মুখে ফেনা তুলে ফেলল, এখন আবার। ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমারে আর কত রাগাবি তুই? মাইরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্রই নেমে এলো। ইরফান মাইরার দিকে মুখ এগোতে নিলে মাইরা চোখ বুজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়েছিল। ইরফানের চোখে মুখে কর্ধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মাইরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে উঠে বলে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না। ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মাইরা হতাশ হলো, চিন্তিত হলো। লোকটা কি বুঝে ফেলেছে? তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মাইরা সিটে হেলান দিয়ে চোখ বোজে। অন্তরা অফিস রুমে ছিল। তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যাররাই হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটা দূরেই ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। তারা একটা পরিচিতি আছে। সেখান থেকে ইরফানকে সবাই মেহমানের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলল, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্বোধনের সাথে ইরফানকে এখানে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়। কোনো রকমে বলে, মানে? তুমি? আর বলতে পারল না। তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সপাটে এক থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়। তার আগেই একই গালে পরপর আরও দুটো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলল,
ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না, বাট সামটাইমস ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে দুইবার ফু দেয়, যেন ধুলো ঝাড়ল। এরপর চোখের পলকে আরও দুটো থাপ্পড় পরপর অন্তরার গালে বসায়। পূর্বের 5টা দাবাং মার্কা চড়, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না। 2 হাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। বলেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরেই গম্ভীর স্বরে বলল, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান, দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্ক 2 হাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এই অবস্থা কেউই দেখতে পেল না। ইরফান মাইরাকে নিয়ে সর্বপ্রথম একটা শপিং মলে যায়। গতদিনের মতোই একটা ড্রেস চুজ করে মাইরাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতাও কিনে দেয়। আজ ইরফান মাইরার জন্য চুজ করেছে একটা ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালার জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্ট থেকে মাইরাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মাইরা ইরফানের পাশের সিটে বসা, একটু পরপর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরোলে মাইরা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মাইরা কথাটা বলা ঠিক 1 মিনিট পরেই ইরফান গাড়ির ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা কিছু বলার আগেই ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরনীর বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মাইরাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মাইরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মাইরা আর কিছুই বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখল জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে 2টো টিকিট কাটল। এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহুবন্ধনীর মাঝে মাইরাকে আগলে নেয়। মাইরা বিস্ময় চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা, এটা তো মেলা। মুহূর্তেই মাইরার চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়, মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মাইরার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, হুম। মাইরা কি বলবে বুঝল না। তাদের গ্রামে মেলা হয়, শহরে এমন মেলা হয়? তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মাইরার পানে চেয়ে আছে। মাইরা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মৃদু স্বরে বলে, এসব কোথা থেকে শিখেছ? মাইরা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মাইরার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মাইরা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? মাইরা পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মাইরাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিল নেয়। মাইরা বসল। ঝালঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আরেক প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মাইরার পানে, অবাক হয়ে বলে, কাঁদছো কেন? মাইরা মাথা নাড়িয়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদু স্বরে বলে,
ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মাইরা হাঁ করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই লাস্ট প্লেট। এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানল মাইরার কথা। আরও 1 প্লেট দিতে বলে মাইরাকে। মাইরা এবারের প্লেট থেকে 2টো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরা মুখের ফুচকাটুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলল, একটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনোই খাইনি। ইরফান মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মাইরার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হাঁ করল। মাইরা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান 2 বার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধহয়। মুখ নাড়ানো থামিয়ে দেয়। মাইরা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলে, মজা না? আরেকটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মাইরা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মাইরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল হলো কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয়, কিন্তু অনেক মজা, তাই না বলুন? ইরফান মাইরার দিকে চেয়ে মুখের টুকু কীভাবে যেন গিলে নিল, সে নিজেও জানে না। এরপর মাইরার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলল, আই নিড মাই পার্সোনাল চকলেট রাইট নাও, ইটস মোর ডেলিশিয়াস। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা দ্রুত তার ঠোঁটজোড়া চেপে ধরে মিনমিন করে বলে, না প্লিজ, এখানে অনেক মানুষ। ইরফান আশেপাশে বিরক্তি নিয়ে তাকালো। তার চোখ মুখ জ্বলছে। একটা 1/2 লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মাইরা বোধহয় বুঝল ইরফানের মুখ চোখ দেখে, লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্ত হলো, কিন্তু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো সে খাবে না। মাইরা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরও অনেক কিছুই থাকতো, তবে এইখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। একবার এই মাথায় যায়, আরেকবার ওই মাথায়। এটা সে সামনাসামনি কখনো দেখেনি। আজ প্রথম সামনাসামনি দেখে মাইরা ভীষণ অবাক হয়, সাথে খুব ভালোও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করল তার। ইরফান তার হাত ধরে কারো সাথে ফোনে কথা বলছিল। মাইরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়, মাথা উঁচু করে আবদার করে, শুনুন, আমি ওখানে উঠতে চাই। ইরফান মাইরার দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখল। মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, কোথায় উঠতে চাও? মাইরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পেছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তাক করে বলল, ওখানে উঠি প্লিজ, আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মাইরার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মাইরা ভীষণ খুশি হয়। এখন অনেকে উঠছে, অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মাইরার যদিও একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালোও লাগছে। এইবারের লোকজন নেমে গেলে ইরফান মাইরাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মাইরা ইরফানকে ঘেঁষে বসেছে। 2 হাতে ইরফানের বাঁ হাত জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এপাশের প্রায় সবগুলো সিটই নিজেদের জন্য নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে। মাইরাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মাইরাকে। ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মাইরা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে, মাইরার মনে হলো সে পড়ে যাচ্ছে।
ছোটোখাটো একটা চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। দ্রুত মাইরাকে 2 হাতে আগলে নিয়ে ভ্রুকুচকে বলে, হোয়াট হ্যাপেন? মাইরা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে নেয়। মাইরা কিছুই বলল না, উল্টো 2 হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজল। ইরফান বাঁ হাতে মাইরার কপাল টাচ করে দেখল মাইরা ঘেমে গিয়েছে। মেয়েটা কাঁপছে মৃদু। বুঝল ভয় পাওয়ার ফলে সব। মুখ নামিয়ে মৃদু স্বরে বলল, নেমে যাচ্ছি। মাইরা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান ভ্রুকুচকে বলে, ভয় পাচ্ছ কেন? মাইরা মিনমিন করে বলল, তবুও ভালো লাগছে। ইরফান খুবই ঝাপসা আলোয় মাইরাকে ভীষণ ঝাপসা দেখল। মাইরা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান আর কিছুই বলল না। বাঁ হাতে তার গলায় মুখ গুজে রাখা মাইরার মুখ খানিকটা উঁচু করে ধরে। মাইরা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছুই দেখা গেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকেই চেয়ে আছে বুঝল। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলল, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মাইরা বুঝল না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকল। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরও চেপে বসতে চায়। চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বাঁ হাতে মাইরাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মাইরার গলার ভাঁজে হাত দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। মাইরার পুরো শরীরে শিরশির করে ওঠে। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মাইরার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মাইরা হাঁসফাঁস করে। সব ভয় পালিয়ে গিয়েছে। এখন তো এই লোকটাকেই ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মাইরাকে টেনে ধরে বিড়বিড় করে, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মাইরা মিনমিন করে, সরুন, মানুষ। ইরফান মাইরার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড়িয়ে বলে, নো। মাইরা চোখ বুজল। যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মাইরার। ইরফান হঠাৎই মাইরার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মাইরাকে টেনে নেয় তার দিকে। মাইরা ইরফানের গলা 2 হাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হয় নৌকার দোলায় মাইরা আবারও ভয় পায়। মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল। 2 হাতে মাইরাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয় ইরফান। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজায়, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মাইরা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এই জীবনে এমন শখ খেয়েছে বলে তো মনে পড়ছে না তার। একটা রেস্টুরেন্টের এক কোণায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুজেই রেগে বলে, এই, তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল? আর 5টা আরেক গালে দিতে পারল না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলল, আমি নিজের মাঝে ছিলাম না। বিশ্বাস কর শুদ্ধ, আমার কি যেন হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলল, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটু মায়াও হলো না? বালই মেয়েটার জন্য যা মায়া লাগে সব আমার। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে। বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি।
অন্তরা ডান হাতে চোখ মুছে বলল, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটু মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ, আমি কাউকে বোঝাতে পারি না। আমার সাথে মাইরার কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলেই আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলল, কিরে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলল, ও মাগো, এটা কে? শুদ্ধ হেসে বলল, আমার কান্দুনি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলল, কি হয়েছে তোদের? ক আমারে, আমি সমাধান দিই। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলল, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে? শালি ইরফানের বউটাকে কেচে দিল, এরপর ইরফান ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই সেমরি, তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোরে তো জেলে দেওয়া উচিত। অন্তরা ভ্রু কুঁচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলে উঠে পড়েছে, তো নিয়ে যা ওকে। ইরফান আমায় না মানুক, তবুও আর কারো না হোক। অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মাইয়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক তবুও অন্য মেরে ঘেঁষতে দেবে না। একটু উদার হরে মেরি মা, এবার ভুলে যা ওকে। এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি। নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি বারবি ডলকে কি পাওয়ার কোনো সুযোগ আছে? আমি দুই পায়ে খাড়া, ইরফান ওকে ছোঁয়নি জানা গেছে। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে। আর কি লাগে? মাইরাকে একজন চাইছে, ইরফানের তো একজন আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলল, তুই অন্তরার মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাসিম জানো, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলে নাসিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলল, আহা, ভাবতে আমার কি যে ভালো লাগছে, আমাদের নাসিম সোনাটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলল, কী রে, পারবি না? নাসিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলল, মশকরা করিস আমার সাথে? বারবি ডলকে আমি আগে পছন্দ করেছি, তোর ভাই কোথা থেকে উড়ে আসলো। ইস, ওর একটা যমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, সোনা নাসিম, ওগো আমার কান্দুনিমা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দেব, নো টেনশন। নাসিম প্যাঁচামুখ করে রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছু করার নেই তার। সবচেয়ে বড় কথা, তার বন্ধুরই বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এত পজেসিভ হবে এটা তো সে এখনও মানতেই পারে না। মাঝে মাঝে মনে হয় শুদ্ধ ভুলভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুপ করে তুলে আনুক, কিন্তু সেও একটু আধটু দেখেছে ইরফানের মাইরার ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরার দিকে তাকিয়ে বলে, অন্তরা, চল, তুই আর আমি জি বাংলায় সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলায় সেই লেভেলের কুটনামি শেখায় রে ইয়ার, আমরা শিখে নিয়ে ফলাবো। তারপর সে অনুযায়ী ইরফান আর বারবি ডলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি, আমি আমার বারবি ডলকে। আহা, কি শান্তি। শুদ্ধ মিটিমিটি হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়, পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান তুই এখানে?
কথাটা শুনেই নাসিম চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে, টেবিলের তলা খোঁজে, চিল্লিয়ে বলে, ও মাগো, আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচাও, বারবি ডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা উঁচু করে তাকায়। আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝল। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলল, আমার সাথে মজা নিস, তোকে আমি ছাড়ব না শুদ্ধ। শুদ্ধ কোনো রকম হাসি আটকে বলে, কিরে সোনারা, আমাকে ধরতে চাওয়া ছোঁয়াছে রোগ নাকি? প্রথমে ফাইজ, তারপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকেই ধরতে চায়। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাড়া আছে, তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না, এসব কি? উফ। অন্তরা রেগে বলে, তোদের বিত্রামি ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলামই, তোর অপর গালে আরও 5টা থাপ্পড় দিতে হবে, তো এবার গালটা পাত। গাল পেতে না দিলে সেই সমাধানটা ফলাবো কী করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসল। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলল, অন্তরা, তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকেও কি সুন্দর মেনে নিয়েছে। বাদ দে এসব। অন্তরা ছলো ছলো চোখে তাকায় নাসিমের দিকে, ভাঙা গলায় বলে, তুই মাইরাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস? নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বারবি ডল আমার ভীষণ পছন্দের, একটু আধটু ফিলিংসও আছে, বাট বারবি ডল ছোট হলেও খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পরপুরুষকে অন্য নজরে ওর দিকে তাকাতেই দেয় না। ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট ফার্স্ট যেমন করত, এর পরেও মেয়েটা ইরফানকেই চাইতো। আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী, কবুলের একটা জোর আছে, এটা ভেবে হয়তো। সবশেষে বারবিডল আমাকে চায় না, যেখানে বারবিডল নিজেই আমাকে চায় না, আমার চাওয়ার তো ওখানেই ফুল স্টপ পড়ে যায়। নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ নিজেও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুদ্ধ ডান পাশে ফিরেই ছিল। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না, তার 2 হাতে গ্লাভস। নাসিম অন্তরাও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে বসে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের উপর রাখতে বললে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির উপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সবাই বিস্মিত চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের উপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না। ইরফান অন্তরার পেছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ, নাসিম দুজনেই অন্তরার পেছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে উত্তর করে না। অন্তরার 2 হাত টেবিলের উপর রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইরফান চোখের পলকে টেবিলের উপর রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভেতর ডুবিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। হাত পোড়ার অসহ্য যন্ত্রণায় একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, কিন্তু পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে। সেও ইরফানকে এক চুল সরাতে পারে না। ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে কয়লার মাঝে অন্তরার ডুবিয়ে দেওয়া হাতের পানে চেয়ে আছে। যেন তার 2 চোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরও বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে।
মেয়েটাই জ্বলন্ত কয়লার মাঝে পুড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ নাসিম প্রায় মিনিট পাঁচেক পর ইরফানকে একটু নাড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপর পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে জাপটে ধরে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। নাসিম শুদ্ধ বলার আগেই অন্তরার বাহাত ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। অন্তরা কান্নামাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি। ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে, ইরফান, শান্ত হ, ওর হাত ঝলসে গিয়েছে হয়তো। ইরফান রাগান্বিত স্বরে বলে, হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে তো। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ও রিয়েলি বাদ দেব? ইউ নো, ও আমার লিটল গালের হাতের কি অবস্থা করেছে। লিটল গালোর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না। খেতে গিয়ে হাতের জ্বলুনিতে কেঁদে ফেলেছে। একে ছেড়ে দেব? হাউ ফানি। ওকে জাস্ট দেখে নেব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্মিত চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদল। হাতটার কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথার মাঝেই ইরফান শক্ত কণ্ঠে বলল, এজন্যই জাস্ট ওর হাত জ্বালিয়ে দিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হনহন করেই বেরিয়ে যায়। শুদ্ধ বাখারা হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখল। আশেপাশে তাকালে দেখল গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো, সাথে বিরক্তও হলো। অন্তরা ইম্পর্ট্যান্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠপেয়ার বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসেই হালকা কিছু খেয়েছিল। মনে মনে ভাবল, কত ধরনের বন্ধু তাদেরই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছে করছে। হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকেদের খুব সুন্দর করে ধুয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না। এরপর একটু গলা ঝেড়ে আগের চেয়েও শব্দ করে বলল, আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সৌন্দর্য এখন কোথায় রাখবো আমি? জানিস সোনা, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তেই চায় না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে উপচে পড়ায় বাইরের মানুষও সব ভুলে শুধু আমাকেই দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক পেটের ভেতর গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের এত অপকার আর সইতে পারি না আমি। তিনটে মেয়ার একটি ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলেই কেসে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে। শুদ্ধ মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস, এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাসিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকল। এরপর অন্তরার দিকে ফিরে বলল, হাত দে তো, নয়তো আরও খারাপ অবস্থা হবে।
অন্তরা গাঁটটা মেরে বসে আছে। হাতের অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া। দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে আছে। আছে পাথর ফেটে পানি ঝরছে। নাসিম আধ ঘন্টা হলো বসে তামাশা দেখছে। এবার মেজাজটা গেল খারাপ হয়ে। এমনিতেই ফুটফুটে বারবি ডলটার অবস্থা যাতা করে দিয়েছে। বন্ধু বলে সেধে সেধে এসে সেবা করছে, তাতেও এর হচ্ছে না। রেগে মেগে অন্তরার হাতটা জোর করে হাত টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম রেগে বলে, তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়েছে। নাসিমের থেকে হাত সরানোর শক্তি নেই তার। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধু ঢংই করি, আর ওই মেয়েটাই শুধু ভালো তোদের কাছে। নাসিম অন্তরার হাত ভালো করে দেখছে। খুবই খারাপ অবস্থা। এই হাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না, একে ডক্টরের কাছে নিতে হবে। অতপর অন্তরার হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, আসলেই তুই ঢং করিস, আর বারবি ডল কিউটের ডিব্বা। মেয়ে হয়েও তো ওকে শুধু আদরই করতে মন চাওয়া উচিত। তুই কোন আক্কেলে মারলি বেয়াদব ওকে? অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাসিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়ব। দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম পাত্তা দিল না। একে বিয়ে না দিলে সোজা হবে না। মাইরার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মাইরা তার ঘরে পড়ার টেবিলে বসে বই পড়ছে। টেবিলের ওপর ছোট্ট ঘড়িটায় চোখ বুলায়। 9:30। মাইরার সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকায়। জানালা খুলে রেখেছে। রাতের অন্ধকার, সাথে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে 2-1টা জোনাকি পোকা দেখা যায়। মাইরা টেবিলের উপর 2 হাত পেতে তার বাম গালটা হাতের উপর ঠেকিয়ে রাখল। দৃষ্টি এই নিস্তব্ধ রাতে, যেখানে ঝিঝি পোকার ডাক, জোনাক পোকার মিটিমিটি আলোর সমন্বয়ে মন্ত্রমুগ্ধকর এক রাত্রি তৈরি হয়েছে। মাইরা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল। ঘরের লাইট অফ করে এসেছে, তাই জোনাক পোকা 2-1টা মাইরার মুখের উপর এসে মিটিমিটি জ্বলে আবার নেভে। হঠাৎই দূর থেকে একটা গানের সুরে গাওয়া শীষ ভেসে আসলো। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবুও সে লাজে সরে যায়। মধু মালতী ডাকে আয়। মাইরা তাদের মেন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মাইরা ভয় করল না, বরং সেই শীষের উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সেই সুরেলা শীষের শব্দ মিলিয়ে যায়। মাইরা হতাশ হয়। সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মাইরার ভীষণ ভালো লাগলো। আফসোস হলো, আর একটু যদি শুনতে পেত। আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে। মাটিতে 2 হাঁটু ভাঁজ করে বসা। মৃদু বাতাসে মাইরার খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি বুলায়, কান সজাগ রাখে। আবার যদি শুনতে পায় সেই শীষ, বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতর চলে যায়। মাইরা এপাশ ওপাশ করে, তার চোখে ঘুম নেই। গতকাল মেলা থেকেই সে কেমন থম মেরে আছে। ইরফানের সেই 2 লাইনের গানের সুরে বাজানো শীষ শুনেই তো মাইরা এলোমেলো হলো। যদিও সে 2 লাইন শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরেলা শীষ? আজ থেকে প্রায় 8-9 মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল একই সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট 2 লাইনের গানের সুরে শীষ বাজিয়ে শুনিয়েছে। মাইরা তো এই গানের সুরে বাজানো এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে 8-9 মাস আগেই শুনেছে। শুধু কি একদিন? না, মাইরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে,
এর পরের দিন মাইরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরদিনও শুনতে পেয়েছিল, তবে গানটা ছিল অন্য। টানা 5 দিন এক এক দিন এক এক গানের সুরে বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরী মন কেমন যেন উতলা হতো। কি যে ভালো লাগতো। এক এক দিন এক একটা গানে সুরেলা শীষ ভেসে আসতো। মাইরার মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয় 5 দিন পর মাইরা সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করত, জানালার পাশে বসে থাকত, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা 20 দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করেই আবেগে কেঁদে দিয়েছিল। এরপর 1.5 মাসের কাছাকাছি গিয়ে মাইরা হঠাৎই একদিন আবার সেই শীষের সুর শুনতে পায়। মাইরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর 2 দিনে শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় 2 মাস পর মাইরা আবারও শুনতে পায়। মাইরা বুঝতে পারত না সেই শীষওয়ালা মাঝে মাঝে কোথা থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মাইরার ভীষণ ইচ্ছে করত সেই শীষওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজত, কিন্তু কখনোই দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটা প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত, ও অদৃশ্য শীষওয়ালা, তুমি কেমন দেখতে? 14 বছরের মাইরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবুঝ ছিল? হয়তো, হয়তো বা নয়। সে ছোট হলেও অবুঝ হলেও ভালো লাগার জন্য একটা স্বচ্ছ হৃদয় ছিল। সেই অদৃশ্য শীষওয়ালাকে কি যে ভালো লাগতো মাইরার। তার মন খুব খারাপ হতো শীষওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলে সেই সুরেলা শীষ শুনতে না পারায় তীব্র মন খারাপের দলে সে তাকে ঘিরে ধরত। একদিন হুট করেই শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মাইরা বুঝত না ভালোবাসা কি, কিন্তু তার শীষওয়ালাকে খুব মনে পড়েছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মাইরা খুব করে চাইল মায়ের কাছে সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে, কিন্তু তার কথা শোনার যে কেউ নেই। ইচ্ছের বিরুদ্ধেই তার বিয়ে হয়ে গেল। শীষওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগল, তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত। যখন দেখল তার স্বামী তাকে মানে না, মাইরার মনে পড়ল শীষওয়ালার কথা, কিন্তু তার কথা যে কেউ ভাবে না। তার কপাল অত ভালো নাকি? সে খুব জানত পোড়া কপালের মেয়ে মাইরাকে নিয়ে কেউ ভাবে না, শীষওয়ালাও ভাবে না। শীষওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মাইরা। তার শিক্ষার স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল করে না বসে। মাইরা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু আধটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি। মাঝে মাঝে মনে পড়ত একটু আধটু, তখন তার মনের অজান্তেই আফসোসের সুরে তার মন বলে উঠত, ইস, যদি অদৃশ্য শীষওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মাইরা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শীষওয়ালা। মাইরা ঘাড় বাঁকিয়ে দেখল ইরফান বেডে নেই। মাইরার একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের লাইট জ্বালায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখল, রাত 1:30। ডান কাত হয়ে শুয়ে বালিশে মাথা রাখে। ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝেই তার কানে সেই সুরের শীষ ভেসে আসে। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবই। মাইরার হৃৎপিণ্ড লাফায়। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। এরপর সময় ব্যয় না করে ঘরের লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতরে থাকা সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে সেই গানের সুরের শীষ ভেসে আসছে।
সাজের বেলায় রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই। মাইরার এই সুর, এই শীষ সব কিছুই যে ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মাইরার সিদ্ধান্ত নিল এই ঘরে সে প্রবেশ করবে। ধীরে ধীরে একবার সামনে বাড়ালে মাইরার কাছে সেই কণ্ঠে, সেই গানের শীষ আরও তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো আগের চেয়ে এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শীষ বাজায়। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও, তুমি শুধু আমারই। দরজা লক করে পিছু ফিরে মাইরাকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখাবয় স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুজে দুইবার শ্বাস ফেলে। এরপর গলা ছেড়ে মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মাইরার শরীর কাঁপছে। যে অদৃশ্য শিশলাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তাড়া করে বেড়ায়, সে কি তবে আর ভাবতে পারে না। তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমে ডান হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পরখ করে। মাইরাকে দেখেই বুঝল মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মাইরাকে টেনে তার সাথে আগলে নেয়। ডান হাত মাইরার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? কি প্রবলেম হচ্ছে তোমার? মাইরার কণ্ঠরোধ হয়ে আসে। চোখের কোণে চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিকক্ষণ মাইরার চোখের পানে। মাইরার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না। ইরফান মাইরার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাপা কণ্ঠে থেমে থেমে বলে, আপনি কি সেই নিষ্ঠুর শিশলা? ইরফান মাইরার কথায় ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মাইরা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন। ইরফান ভ্রু কুঁচকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াইও না। মাইরা মাথা নিচু করে। তার আশার আলো নিভল বোধ হয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান দুই হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা ইরফানকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরার ভালো লাগছে না। তার মনে একটা কথা আসে। ইরফানের ফুপুর বাসা তো গ্রামে, মানে ত্রিনা আম্মাজানের ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই গ্রামে যেত। যেত মানে কি? তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখা হয়েছিল। তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মাইরার। অতপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন কেন? আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শীষ বাজাতেন, আমি শুনেছি। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, স্টুপিড, যখন আমার ইচ্ছে হয় তখনই এরকম করি। এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না। মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মাইরার ডান হাত দেখে বলে, কাঁদলে কেন? পেইন হচ্ছিল? মাইরা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিছু হচ্ছে না। আপনি আমার কথার উত্তর দিন প্লিজ। ইরফান মাইরার দিকে তাকায়। খেয়াল করল মাইরার চোখ পানিতে টইটুম্বুর। ইরফান আবারও বিচলিত হয়। মাইরাকে কোলে নিয়ে বেডের উপর বসায়। এরপর সে মাইরার পাশে বসে মাইরার মুখ দুই হাতের আঁচলায় নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কোশ্চেন করো। মাইরার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন? ইরফান ভ্রু কুঁচকে তাকালো মাইরার দিকে। মৃদুস্বরে বলল, নো।
মাইরার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। মাইরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, আই সেড ডোন্ট ক্রাই। কী প্রবলেম তোমার? মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, আমি আপনার শীষ শুনেছি তো, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান মাইরার মুখাব্বয়ে দৃষ্টি বুলায়। বাঁ হাত মাইরার চোখের উপর রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে। মাইরা বিভ্রান্ত হয়। দুই হাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরালো না মাইরার চোখের উপর থেকে। ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলল, ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল। কথাটা বলে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা দুই হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফানকে বাধা তো দিল না, তবে ইরফানের কথায় ভীষণ রাগ হলো। রাগ গিলে নিয়ে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটফট করে। ইরফান কয়েক সেকেন্ডের মাঝেই মাইরাকে ছেড়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? শুধু অসভ্যতামি করছেন। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পানে চেয়ে ডান হাতে মাইরার ভেজা ঠোঁটজোড়া মুছে দেয়। মাইরা আবারও বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ে করার আগে? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মাইরা বিরক্ত হয়ে বলে, বলবেন আপনি? আচ্ছা, আপনি কি 1.5 মাস 2 মাস এরকম সময় গ্যাপ দিয়ে গ্রামে যেতেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, মেবি অর মেবি নট, নট শিওর। মাইরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে। সেই সুর জীবনেও ভুলবে না। তার চিনতে একটুও ভুল হয়নি। এই লোকটাই সেই লোক। সে ঠিকই বলেছিল। লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মাইরাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। মৃদুস্বরে আঁচ করে, হোয়াট? ইরফান কথাটা বলতে দেরি করলেও মাইরার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মাইরার বিহেভে ভীষণ অবাক হয় ছেলেটা। মাইরাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, কিন্তু মাইরা ছাড়লই না। ইরফান বুঝতে পারছে না মাইরার কি হয়েছে। এমন অদ্ভুত বিহেভের মানেটাও সেভাবে বুঝল না। ঘাড়ে ভেজা অনুভব করতে ইরফান মাইরাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিস্মিত কণ্ঠে বলে, কি প্রবলেম? কাঁদছো কেন? মাইরা ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। এরপর হঠাৎই দুই হাতে ইরফানের গলা চেপে ধরে। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মাইরার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, পুচকি মেয়ে, এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছো? ইন্টারেস্টিং। মাইরা এবার ইরফানের গলায় দুই হাতে সমানে খামচি দেয়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। ধমকে বলে, হোয়াটস ইউর প্রবলেম? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে চায়। তার আগে ইরফান মাইরাকে টেনে তার জায়গায় শুইয়ে দেয়। এরপর সে মাইরার উপর আধশোয়া হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা দুই হাতে ইরফানকে ঠেলে। সে তো জানত শিশলা তাকে চিনত না, মনেও করতো না। কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল কেন যেন। সে জানে এটা অর্থহীন। তবুও তার জন্য কেউ শিস বাজাতো, তবে সে নিয়ম করেই শুনতে পেত। কিন্তু তার তো কখনো সেই সুরেলা শিস পুরোটা শোনার সৌভাগ্যই হয়নি, কারণ কেউ তার জন্য শিস বাজাতো না। তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুরে। তবুও মাইরার রাগ হলো। তার শিশলা তাকে চেনে না কেন? মনে মনে বিড়বিড় করে, নিষ্ঠুর শিশলা। অতপর ইরফানের দিকে চেয়ে রেগে বলল, সরুন বলছি, আমি থাকবো না আপনার সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, থাকতে হবে। মাইরা ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আপনি আসলে একটা হার্টলেস। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বাঁ হাতে মাইরার দুই হাত এক জায়গায় করে চেপে ধরে। এরপর মাইরার গলা থেকে তার ওড়না ডান হাতে ছুঁড়ে ফেলে দেয়।
মাইরা কিছু বলার আগে ইরফান মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা ঢোক গেলে ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, হার্টলেসের মিনিং জানো? মাইরা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মাইরার কানের লতিতে আলতো করে কামড় বসায়। মাইরা চোখ বুজে নেয়। ইরফান মোহিত গলায় বলে, শেষওয়ালা নাইস নেম, আই লাইক ইট। কথাটা বলে মাইরার উপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে নেয়। মাইরার গলায় মুখ গুজে লম্বা করে একটা শ্বাস টানে। এরপর ঘুম জড়ানোর মতো কণ্ঠে বলে, আই নিড স্লিপ। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন করে বলে, সরুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা হাঁসফাঁস করে। এই 100 মনের বস্তা তার উপর থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে আর মাইরার ঠান্ডা লাগছে। হাত পায়ের তালু কেমন শিরশির করছে। মাইরা ঢোক গিলে 2 হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মাইরার গলার ভাঁজে দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গেলে ইরফান মাইরার গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তু কিছুই বলল না। মাইরা আবারও মিনমিন করে বলে, সরুন। আমি পা শেষ করতে পারল না। তার আগে ইরফান মাথা তুলে ধমকে বলল, শাট আপ স্টুপিড। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রামধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মাইরাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায়। মাইরা অভিমানী চোখে তাকিয়ে আছে ইরফানের পানে, চোখের কোণে জলকণা। ইরফান নজর বুলায় মাইরার মুখাব্বয়ে। 2 হাতে মাইরার কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিজের দিকে। মাইরার শ্বাস ভারী হয়। ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে শীতল কণ্ঠে আওড়ায়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বলে মাইরার উপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে। ল্যাপটপ পায়ের উপর রাখে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায়। কিছুক্ষণ পরপর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। মাইরা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। ভ্রু কুঁচকে চিন্তিত গলায় বলে, কিসের স্টেপ? ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে একবার তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, গাধা। এরপর আবারও তার কাজে মন দেয়। মাইরাও বিরক্ত হলো। তাকে শুধু এইসব বিরক্তিকর নামেই এই অসভ্য লোকটা ডাকে। জীবনে একটা ভালো নামে ডাকল না। বিড়বিড় করে, অসভ্য, নিষ্ঠুর। এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। একদিন দীর্ঘশ্বাস নিয়ে তার মন বলে উঠত, ও অদৃশ্য শিশলা, তুমি কেমন দেখতে। আজ সেই মন অজান্তেই মনে মনে আওড়ায়, এই যে শিশলা, তুমি এমন দেখতে। আজকে হুট করেই মাইরার কাছে ইরফানকে কি ভীষণ সুন্দর লাগছে। মাইরা আগেও খেয়াল করেছে, কিন্তু আজ কেন যেন চোখে লাগছে তার। সোজা তীক্ষ্ণ খাড়া নাক, কালচে ঠোঁট। মাইরা বিরক্ত হলো। এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের, তবুও তার ভালোই লাগলো। ইরফান মাইরার চেয়ে 1 শেড বেশি ফর্সা হবে বলে মাইরার মনে হলো। চোখের মণি দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামি, চুলগুলো চিকচিক কালো। মাইরা ভাবল, এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো তবে এই লোক যে বাংলাদেশি এটা বোঝার চান্সই থাকতো না। মাইরার মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল? মাইরার সিদ্ধান্ত নিল, সেই কোশ্চেন ইরফানকে করবে। ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসল। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসে। বলতে চায়, আপনি আমাকে একটুও চিনতেন না, কিন্তু মনের কথা মনেই রইল। মাইরা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে। সে নিজেও নিজেকে বুঝতে পারছে না, তবে ভীষণ রকম ভালো লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকেই প্রথম মাইরার মন এত বেশি পুলকিত হলো। ইরফান মাইরাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল,
হোয়াট হ্যাপেন, ঘুমাচ্ছ না কেন? মাইরা মিনমিন করে বলে, ঘুম আসছে না। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ রেখে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরার পিঠ ইরফানের বুকে ঠেকে। মাইরা থতমত খেয়ে বলে, কি করছেন? ইরফান উত্তর করল না। মাইরার কোলের উপর ল্যাপটপ রেখে মাইরার দুই পাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙুল চালায়। মাইরা পিটপিট করে ইরফানের আঙুলগুলোর দিকে একবার তাকায়, আরেকবার ল্যাপটপের স্ক্রিনে। কি যে করছে কিছুই বুঝল না। কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, শুনুন। ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মাইরার দিকে। আঙুল থেমে যায়। মৃদু স্বরে বলে, শুনছি। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে? ইরফান তার কাজে মনোযোগ দেয়। গম্ভীর গলায় বলে, নো। মাইরার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে, তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন? ইরফানের কপালে ভাঁজ পড়ে। আর চোখে মাইরার দিকে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। মাইরা ইরফানকে চুপ দেখে বলে, মানে আমি বলছি, আপনার চোখের মণি বাদামি কেন? ওই বিড়ালদের মতো। দেখুন তো, আমাদের চোখের মণি কেমন বাঙালিদের মতো কালো। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বিকজ তোমার হাজবেন্ডের চোখের আইরিশে মাত্রাতিরিক্ত মেলানিন আছে। মাইরা বাঁকা চোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছিল ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি ছিল কিনা। মাইরা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবারও ল্যাপটপে আঙুল চালায়, সাথে প্রশ্ন করে, হুইজ শিশলা? মাইরা মুখ বাঁকিয়ে বলে, আমার প্রেমিক। ইরফান রহস্যময় হেসে মুখ নামিয়ে মাইরার গলায় নাক ঘষে দুইবার। মৃদু স্বরে বলে, আচ্ছা। মাইরা দুই হাত জমা করে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। এরপর থেমে থেমে বলে, আমার প্রেমিকই তো। আমি তাকে খুঁজে পেলে তার কাছেই চলে যাব। ইরফান মাইরার কাঁধে থুতুনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, ওকে। মাইরার রাগ হলো। এই লোকটার কোনো কিছুতেই কিছু যায় আসে না। মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মাইরা ঘুমিয়ে যায়। বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত তার বাঁ হাতে মাইরাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে মাইরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বাঁ হাতে মাইরার কপাল গলা চেক করলে দেখল ঘামছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে তার কাজে মন দিল। নাসিম অন্তরাদের বাসার ড্রয়িং রুমে সোফায় গায়ে লিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না, মূলত এজন্যই সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করেছিল, কিন্তু বেচারার এই বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না। চোখ বুজে আওয়াজ করে বলল, বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয়। ভালো হয়ে যা অন্তরা, এখনও সময় আছে। ছেলে কণ্ঠে ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাসিমকে দেখে চিনতে পারল না, তবে বুঝল অন্তরার কেউ। আসলে ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের উপর। মেহমানকে আপ্যায়ন করল না কেন এই আফসোসে। এগিয়ে গিয়ে নাসিমের উদ্দেশ্যে বলে, তোমার নাম কি বাবা? এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাসিম দ্রুত চোখ খুলে তাকায়। অন্তরার বাবাকে সে দেখেছিল আগে, তবে সেভাবে পরিচয় নেই। ভদ্রলোককে দেখে নাসিম মুখ লুকাতে চাইল। হায় হায়, এই লোক তো তার কথা শুনে নিয়েছে, তাকে নিশ্চয়ই অভুক্ত ভাবছে। ইস, এই হতচ্ছরি অন্তরার বাবা এসেছে, ও বলেনি কেন তাকে? বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে। অন্তরার বাবা সালামের উত্তর নিয়ে বলেন, তুমি বসো বাবা, আমি আসছি। নাসিম খুব বুঝল তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে। ইস, কি লজ্জা। দ্রুত বলে ওঠে, আঙ্কেল, আপনার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট আলাপ আছে।
অন্তরার বাবা নাসিমের দিকে তাকালেন। নাসিম গলা ঝেড়ে বলল, আঙ্কেল, আমি অন্তরার ফ্রেন্ড। অন্তরা বিয়েতে রাজি হয়েছে। আপনি পাত্র দেখুন। অন্তরার বাবার চোখ চকচক করে ওঠে। না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। আজ প্রায় 5 বছরের বেশি হলো তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বরাবরই ব্যর্থ। আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে তার আকাশের তারা হাতে পাবার মতন উৎফুল্ল হলো মনটা। খুশি খুশি মনে বলল, তুমি সত্যি বলছো বাবা? নাসিম হেসে বলল, জি আঙ্কেল, আপনি ছেলে দেখুন। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে বলল, তুমি বসো বাবা, আমি 2 মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দুটো খুব অবুঝ। নাসিম দ্রুত বলে, না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে। অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে, আমি যে কি খুশি হয়েছি মা, তুই খুব ভালো থাকবি। আমার দোয়া তোর সাথে সব সময় আছে। অন্তরা বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নাসিম দ্রুত অন্তরার হাত টেনে বলল, আয় আয়, লেট হয়ে যাচ্ছে। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে বলল, বাবা, কিছু খেয়ে যাও। আরেকদিন আঙ্কেল, আজ একদম সময় নেই। অবশ্যই আসবে কিন্তু। জি আঙ্কেল। অন্তরা গাড়িতে উঠে বসে। নাসিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলল, বাবার কি হয়েছে? ওভাবে কথা বলল কেন? তুই বিয়েতে রাজি হয়েছিস তাই। কি? নাসিম বাঁ হাতের এক আঙুল কানের ভেতর ঘুরিয়ে বলল, আমি ছেলে পছন্দ করে দেব, নো টেনশন। পেট মোটা টাকলা দুটোই লাগবে, নাকি একটা হলেই চলবে? অন্তরা কটমট দৃষ্টিতে নাসিমের দিকে চেয়ে বলল, শয়তান, বাবা সত্যি সত্যি এখন ছেলে দেখবে। নাসিম মিটিমিটি হেসে বলল, ইরফানের বিয়ে তো খেতে পারলাম না, শুদ্ধ যে কবে করবে। শুধু ফাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি, এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা। অন্তরা তার পা থেকে চটি খুলে বাঁ হাতে নাসিমের বাহুতে দুটো লাগিয়ে চিল্লিয়ে বলল, বাবা যে ছেলে ঠিক করবে ওর সাথে আমি তোর বিয়ে দিয়ে দেব, বেয়াদব। নাসিম ডান হাতে তার বাম বাহুতে 2বার হাত বুলিয়ে বলে, আস্তাক ফিরুল্লাহ, আমি পিওর ছেলে। ইরফানের কথা ভাবতে ভাবতে তুই তো পাবনার বাসিন্দা হয়ে গেলি রে। অন্তরা রাগে ফোঁস করছে। নাসিম অসহায় মুখ করে বলল, আজ আমি ভালো বলে, নয়তো আমার পায়ে আরও শক্ত জুতো আছে। অন্তরা মুখ ফিরিয়ে বাইরে তাকালো। চোখের কোণে পানির কণা। সিটে মাথা এলিয়ে ভারী গলায় বলল, মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে। নাসিমের মুখটা মলিন হয়, তবে কিছুই বলে না। সে যা করছে ভুল নয়, হেসে হেসে করলেও এটা প্রয়োজন, নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় 15 দিন পেরিয়ে গেছে। ইরফান মাইরাকে বেসরকারি একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। মাইরাও মেনে নিয়েছে। মাইরার মনে প্রশ্ন জাগে, ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড। হিসেব মতে ইরফানের উচিত ছিল যেখানে ইরফানের ফ্রেন্ড সেখানেই তাকে ভর্তি করানো। উল্টো তাকে অন্য কলেজে ভর্তি করিয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রথম দিন তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার, তার পরের দিনই তাকে অকারণেভাবে শাস্তি দেওয়ার হিসেব মাইরা মেলাতে পারে না। ইরফানকে বললে তাকে ধমকে চুপ করিয়ে দেয়। মাইরা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। ইরফান গাড়িতে ওয়েট করছে। মাইরা কোনো কথা না বলেই দ্রুত গাড়িতে উঠে বসে। ইরফান একবার তাকালো মাইরার দিকে। মাইরাও সে সময় তাকানোয় দুজনের চোখাচোখি হয়ে যায়। মাইরা মৃদু হাসে। ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরোলো না। নীরবে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরা মুখ বাঁকায়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী। হাসলে কি না জানি হবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, বলেছি হাসলে কি আপনার মুখ ব্যথা করে? ডেইলি একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয়। ইরফান ধমকে বলে, শাট আপ।
মাইরা ঝাঁকি দিয়ে ওঠে, ভেঙচি কেটে জানালার দিকে তাকায়। এই লোক কিভাবে শীষ বাজায়? এমন প্যাঁচামুখোর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে? মাইরার আফসোস হলো, এসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে, আর এই লোক তো হাসতেই জানে না, কথা বলতেও জানে না। মাইরার বিরক্ত লাগে। ভাবনার মাঝে ইরফান তার কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করালে মাইরা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান গাড়ি থেকে নেমে মাইরার পাশে এসে দাঁড়ায়। মাইরা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে বলে, আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না বলছি। মাইরা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর সে কলেজ গেটে প্রবেশ করে। বাইরে থেকে ভেতরে দেখা যায় ইরফান দুই হাত প্যান্টের পকেটে গুজে মাইরার দিকে তাকিয়ে রইল। মাইরা কলেজ গেটের ভেতর প্রবেশ করলে দেখল একটা ছেলে তার দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এই ছেলের সাথে 3 দিন হলো তার পরিচয় হয়েছে। মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচয় করিয়ে দিয়েছে। ভীষণ গায়ে পড়া টাইপ। মাইরা একবার পেছন দিকে তাকালে ইরফানকে দেখল, আবার সামনে তাকালে দেখল ছেলেটার তার মাঝে বেশি দূরত্ব নেই। মাইরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায়। ছেলেটা মাইরাকে না পেয়ে মাঠের মাঝে উপুড় হয়ে ঠাস করে পড়ে যায়। মাইরা শব্দ করে হেসে ওঠে। গেটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখে মাইরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়। এখানে থাকলেই বিপদ। শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশেপাশে একবার চোখ বুলায়। ফারাকে খুঁজছে মূলত। খুব বেশি কষ্ট করতে হলো না। কিছুটা দূরেই ফারাকে তার ফ্রেন্ডদের সাথে দেখতে পায়। খুব স্বাভাবিকভাবেই সেদিকে এগিয়ে যায়। মাঝপথে এসে শুদ্ধর পা থেমে যায়। চোখ মুখ শক্ত হয়ে যায়। ডান পায়ের গোড়ালির দিকটা মাটিতে ঠেকিয়ে রেখে আগার দিকটা দুইবার ডান দিকে আর বাম দিকে নাড়ায়। দুই হাতের কনুই পর্যন্ত গুটানো শার্টের হাতা কনুইয়ের উপরে তুলল। ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয়। এরপর গটগট পায়ে এগিয়ে গিয়ে সবার মাঝ থেকে ফারার হাত ধরে জোরে টান দেয়। শাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায়। বেচারা ফারার কাঁধে মাথা রেখেছিল একটু। এদিকে ফারা পড়ে যেতে নেয়, তবে শুদ্ধ বাহাতে ফারাকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এরপর শাহেদের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর ক্লাস তো আমি পরে নেব, ওয়েট। কথাটা বলে শাহেদকে ধাক্কা দেয়। এরপর আর কোনো কথা না বলে ফারাকে টেনে নিয়ে যেতে থাকে। সবার চোখে মুখে ভীতি। ফারা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই, আমি। শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফারাকে ধাক্কা দেয়। ফারা হাতে ব্যথা পায়। শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে। ফারা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই, শাহেদ। শুদ্ধ স্টিয়ারিংয়ের উপর দুই হাত রেখে মাথা নিচু করে নিজেকে দমাতে চাইছিল, কিন্তু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারার ডান গালে থাপ্পড় মেরে দেয়। ফারা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ফারার গলা চেপে ধরে ডান হাতে। দাঁতে দাঁত চেপে বলে, বলেছিলাম সব তেড়ামি মানব, শুধু কোনো ছেলেকে জড়াবি না। বল, বলেছিলাম কি না? তবুও অবাধ্যপনা করবি কেন? ফারা চোখ বড় বড় করে তাকায়। দুই হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চায়। শুদ্ধ ছাড়ল না, বরং হাতের বেগ বৃদ্ধি করল। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধর দয়া হয় না। আগের চেয়েও শক্ত গলায় বলে, এইসব ছেলে রিলেটেড কিছু করলে বলেছিলাম তোর অস্তিত্ব রাখব না। বল, বলেছিলাম কি না? আমি হিহি করি বলে আমার সব কথা উড়িয়ে দিবি তুই? এই তোর মাথার মগজ, তোর কাঁধে আরেকজনকে জায়গা দিস? তোর তো বেঁচে থাকার অধিকার নেই। মরে যা তুই। কবরে গিয়ে দোয়া করে আসবো। বেঁচে থেকে আরেকজনকে কাঁধে জায়গা দিবি আর আমি তোকে বাঁচিয়ে রাখব? ফারার চোখ মুখ লাল হয়ে যায়। শুদ্ধর একটু দয়া হলো না, যেন ফারাকে মেরে তবেই সে দম নেবে। মাইরা কলেজ শেষে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য। হঠাৎই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয় মাইরা সম্বোধন করে।
মাইরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল। তার নাম ধরে কেউ সালাম দেওয়ায় মেয়েটা ভ্রু কুঁচকে তার সামনে তাকায়। সালামের উত্তর দিতে চায়। ওয়ালাইকুম। থেমে যায় মাইরা। সালামের উত্তর সম্পন্ন করতে পারল না। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে।